রাত তখন প্রায় 3:30। পাহাড়ের বুক চিরে একটা পুরনো সরকারি বাস ধীরে ধীরে এগিয়ে চলেছে। বাইরে এতটাই ঘন কুয়াশা যে বাসের হেডলাইটের আলো কয়েক মিটারের বেশি সামনে পৌঁছচ্ছিল না। বাসের ভিতরে তখন মাত্র 4 জন যাত্রী বাকি। সবাই প্রায় ঘুমিয়ে পড়েছে, আর কন্ডাক্টর বিক্রম নিজের সিট থেকে উঠে হঠাৎ পিছনের দিকে তাকিয়ে থমকে গেল। শেষ সিটটা একেবারে খালি, অথচ কয়েক মিনিট আগেও সেখানে একজন লোক বসেছিল। সবচেয়ে অদ্ভুত ব্যাপার, গত 1 ঘন্টায় বাসটা একবারও থামেনি। বিক্রম তাড়াতাড়ি ড্রাইভার অর্জুনের কাছে গিয়ে বলল, অর্জুন, পিছনের লোকটা কোথায় গেল? অর্জুন কয়েক সেকেন্ড রিয়ার ভিউ মিরারে তাকিয়ে খুব স্বাভাবিক গলায় বলল, কোন লোক? বিক্রম কিছু বলতে পারল না, কারণ যে লোকটার কথা সে বলছে সেই লোকটাই কিছুক্ষণ আগে তাকে একটা 500 টাকার নোট দিয়ে বলেছিল বাকি 300 টাকা ভুলবেন না। আর তারও আগে একটা সেতু পার হওয়ার সময় বিক্রম নিজের চোখে দেখেছিল লোকটার জুতো থেকে টুপটাপ করে জল পড়ছে। এই ঘটনার কয়েক ঘন্টা পর বিক্রম জানতে পারবে যে লোকটা তার বাসে উঠেছিল তার নাম রঘুবীর সিং, আর রঘুবীর সিং নামের সেই মানুষটি প্রায় 20 বছর আগেই মারা গিয়েছিল। কিন্তু সেই রাতের শুরুটা হয়েছিল আরও কয়েক ঘন্টা আগে। ডিসেম্বরের পাহাড়ি রাত, সেই ঠান্ডা শুধু বাতাসে থাকে না, ধীরে ধীরে শরীরের ভিতর পর্যন্ত ঢুকে যায়। চারপাশে ঘন কুয়াশা, অন্ধকার পাহাড় আর আঁকাবাঁকা রাস্তা। সেদিন রাত 8টার একটু আগে মানালির কাছাকাছি একটা ছোট বাস টার্মিনালে দাঁড়িয়েছিল সরকারি পরিবহনের পুরনো বাসটা। গন্তব্য ছিল পাহাড়ের আরও ভেতরের একটা প্রত্যন্ত শহর। শীতের কারণে যাত্রীও খুব বেশি ছিল না। আবহাওয়া খারাপ হওয়ায় বেশ কয়েকজন শেষ মুহূর্তে যাত্রা বাতিল করেছিল। বাসে সেদিন মোট 14 জন যাত্রী ছিল। ড্রাইভার অর্জুন রানা গত 15 বছর ধরে পাহাড়ি রুটে বাস চালাচ্ছিল। কোন বাঁকে রাস্তা শুরু হয়ে যায়, কোথায় বরফ জমে থাকে, কোথায় পাথর পড়ার সম্ভাবনা বেশি, সবই তার প্রায় মুখস্থ। কন্ডাক্টর বিক্রম চৌহানও 10 বছরের বেশি সময় ধরে এই কাজ করছিল। পাহাড়ি রাস্তায় রাতের ডিউটি তার কাছে নতুন কিছু ছিল না। বিক্রম টিকিটের ব্যাগ গুছিয়ে শেষবারের মতো যাত্রীদের দেখে নিচ্ছিল। ঠিক তখনই বাস স্ট্যান্ডের শেষ প্রান্তে একটা লোককে দাঁড়িয়ে থাকতে দেখল। লোকটা ধীরে ধীরে কুয়াশার মধ্যে দিয়ে বাসের দিকে এগিয়ে আসছিল। গায়ে ধূসর রঙের মোটা সোয়েটার, তার উপর পুরনো বাদামি জ্যাকেট, মাথায় কালো মাংকি ক্যাপ আর হাতে একটা বিবর্ণ ক্যানভাসের ব্যাগ। বয়স 50-এর কাছাকাছি হবে, কিন্তু তার মুখটা ঠিকমতো দেখা যাচ্ছিল না। বাসের আলোয় মুখটা কয়েক সেকেন্ডের জন্য দেখা গেলেও কুয়াশা যেন বারবার সেটাকে ঢেকে দিচ্ছিল। বিক্রম ভাবল হয়তো শেষ মুহূর্তে আসা কোনো যাত্রী। সে দরজার কাছে গিয়ে বলল, সাহেব, কোথায় যাবেন? লোকটা কোনো উত্তর দিল না। সে ধীরে ধীরে সব যাত্রীকে পেরিয়ে একেবারে শেষ সিটে গিয়ে বসল। তারপর জানলার বাইরে তাকালো। বিক্রম আবার একটু জোরে বলল, সাহেব, কোথায় যাবেন? লোকটা এবার খুব ধীরে মাথাটা ঘুরিয়ে তার দিকে তাকালো। তার চোখ দুটো অন্ধকারে স্পষ্ট দেখা যাচ্ছিল না। কয়েক সেকেন্ড বিক্রমের দিকে তাকিয়ে থেকে লোকটা খুব নিচু গলায় বলল, যতদূর বাস যাবে। বিক্রম একটু অবাক হয়ে বলল, শেষ স্টপ পর্যন্ত? লোকটা আবার জানলার বাইরে তাকালো, তারপর খুব শান্ত গলায় বলল, শেষ পর্যন্ত। এই মুহূর্তে যদি আপনিও ভাবেন এই লোকটা আসলে কে ছিল, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না, কারণ এরপর বিক্রম যা দেখতে চলেছিল সেটা এই ঘটনার থেকেও অনেক বেশি ভয়ঙ্কর। বিক্রম আর কথা বাড়াল না। টিকিট মেশিনে ভাড়া দেখে বলল, 200 টাকা। লোকটা জ্যাকেটের পকেট থেকে একটা 500 টাকার নোট বের করে বিক্রমের হাতে দিল। নোটটা হাতে নিতেই বিক্রমের আঙুল কেঁপে উঠল। নোটটা অস্বাভাবিক ঠান্ডা ছিল। শুধু ঠান্ডা নয়, এমন একটা ঠান্ডা যেন বরফের নিচে রাখা কোনো জিনিস এইমাত্র হাতে তুলে নিয়েছে। বিক্রম একবার নোটটা উল্টে পাল্টে দেখল, তারপর বলল, আমার কাছে এখন 300 টাকা খুচরো নেই, শেষে দিয়ে দেব, ঠিক আছে? লোকটা বিক্রমের দিকে তাকালো না, শুধু মাথাটা খুব ধীরে একবার নাড়ল। বিক্রম টিকিটটা তার হাতে দিয়ে সামনে চলে এলো।
কয়েক মিনিট পর বাসটা টার্মিনাল ছেড়ে পাহাড়ি রাস্তায় উঠে পড়ল। মানালির শেষ আলোটা ধীরে ধীরে পিছনে মিলিয়ে গেল। সামনে শুধু কুয়াশা, কালো পাহাড় আর আঁকাবাঁকা রাস্তা। বিক্রম নিজের সিটে বসে ক্যাশ ব্যাগটা গুছিয়ে একবার পিছনের দিকে তাকালো। লোকটা তখনও শেষ সিটে বসেছিল, একই ভঙ্গিতে, একইভাবে জানলার বাইরে তাকিয়ে, যেন বাসের ভিতরে কি হচ্ছে তার সঙ্গে লোকটার কোনো সম্পর্ক নেই। কিন্তু বিক্রমের চোখে এবার একটা জিনিস পড়ল। লোকটার ক্যানভাসের ব্যাগটা পায়ের কাছে রাখা ঠিকই ছিল, কিন্তু ব্যাগটার নিচে বাসের মেঝেতে যেন একটা ভেজা দাগ তৈরি হয়েছে। বিক্রম কয়েক সেকেন্ড সেই দাগটার দিকে তাকিয়ে রইল, তারপর নিজের মনেই বলল, হয়তো বাইরে থেকে ভেজা ব্যাগ নিয়ে উঠেছে। সে আর বিষয়টা নিয়ে ভাবল না। বাস তখন আরও গভীর পাহাড়ের দিকে ঢুকে যাচ্ছে, আর বিক্রম তখনও জানত না কয়েক ঘন্টা পর সেই একই ভেজা দাগ তাকে এমন একটা প্রশ্নের সামনে দাঁড় করাবে যার উত্তর সে আজ পর্যন্ত খুঁজে পায়নি। বাসটা যত পাহাড়ের ভেতরে ঢুকছিল, রাস্তা ততই সরু আর নির্জন হয়ে উঠছিল। বাইরে কুয়াশা এত ঘন হয়ে গিয়েছিল যে হেডলাইটের আলো কয়েক হাতের বেশি সামনে পৌঁছচ্ছিল না। অর্জুন 2 হাত শক্ত করে স্টিয়ারিং ধরে খুব সাবধানে গাড়ি চালাচ্ছিল। বিক্রম একে একে সামনের যাত্রীদের টিকিট কেটে শেষ করল, তারপর ধীরে ধীরে শেষ সিটের দিকে এগিয়ে গেল। বাস তখন একটা লম্বা বাঁক নিচ্ছিল, তাই সে পাশের লোহার রডটা শক্ত করে ধরে দাঁড়াল। বিক্রম বলল, সাহেব, আপনার গন্তব্যটা একবার ঠিক করে বলবেন, টিকিটে লিখতে হবে। লোকটা তখনও জানলার বাইরে তাকিয়েছিল। বাইরে শুধু অন্ধকার আর কুয়াশা। কয়েক সেকেন্ড কোনো উত্তর না দিয়ে সে খুব নিচু গলায় বলল, যেখানে বাস থামবে। বিক্রম একটু অবাক হয়ে বলল, সেটা তো বুঝলাম, কিন্তু শেষ স্টপের আগেও অনেক জায়গায় বাস থামে, কোথায় নামবেন? লোকটা জানলার বাইরে তাকিয়েই বলল, আমি শেষ পর্যন্তই যাব। বিক্রম আর কথা বাড়াল না। সে শেষ স্টপের টিকিট কেটে লোকটার হাতে দিয়ে সামনে চলে এলো। কিন্তু একটা ব্যাপার তখন থেকেই তার চোখে পড়ছিল। পুরো বাস যখন রাস্তার ঝাঁকুনিতে নড়ছিল, লোকটা একেবারেই নড়ছিল না। অন্য যাত্রীরা কখনো জানলার সঙ্গে ধাক্কা খাচ্ছিল, কখনো সিট ধরে নিজেদের সামলাচ্ছিল, কিন্তু লোকটা যেন সিটের সঙ্গে আটকে আছে। বিক্রম বিষয়টা মাথা থেকে সরিয়ে দিল। পাহাড়ি রাতে অনেক অদ্ভুত জিনিস চোখে পড়ে, সব কিছুর কারণ খুঁজতে গেলে নিজেরই মাথা খারাপ হয়ে যাবে। প্রায় 1.5 ঘন্টা পর বাস একটা ছোট পাহাড়ি ধাবার সামনে থামল। সময় তখন রাত 10:30। ঠান্ডার জন্য কয়েকজন যাত্রী নিচে নামল। কেউ চা খেতে গেল, কেউ একটু হাঁটাহাঁটি করল। বিক্রমও ক্যাশব্যাগটা হাতে নিয়ে নিচে নামল, কিন্তু বাসের ভিতরে একবার তাকাতেই সে আবার থেমে গেল। শেষ সিটের লোকটা নিজের জায়গা থেকে একবারও নড়েনি। ধাবার সামনে দাঁড়িয়ে চা খেতে খেতে বিক্রম বাসের দিকে তাকিয়ে রইল। ভিতরে ম্লান হলুদ আলো জ্বলছিল। শেষ সিটের লোকটা তখনও জানলার বাইরে তাকিয়ে বসে আছে। তার ক্যানভাসের ব্যাগটা পায়ের কাছে, 2 হাত হাঁটুর ওপর। বিক্রম অর্জুনকে বলল, ওই লোকটাকে দেখেছিস? একটু অদ্ভুত লাগছে না? অর্জুন চায়ের কাপ থেকে এক চুমুক দিয়ে হেসে বলল, রাতের পাহাড়ি বাসে অদ্ভুত লোক দেখলে সবাইকে নিয়ে ভাবতে বসলে সকাল হয়ে যাবে, তুই নিজের ডিউটি কর। বিক্রমও হেসে বিষয়টা উড়িয়ে দিল, কিন্তু বাসে ওঠার সময় সে আবার শেষ সিটের দিকে তাকাল। লোকটা তখনও একই ভঙ্গিতে বসেছিল। বাস আবার চলতে শুরু করল। রাত আরও গভীর হল। একে একে যাত্রীরা ঘুমিয়ে পড়ল। কেউ মাথা জানলার সঙ্গে ঠেকিয়ে রেখেছে, কেউ শালের ভিতর মুখ ঢেকে ঘুমোচ্ছে। বাসের ভিতরে শুধু ইঞ্জিনের গর্জন, চাকার নিচে পাথরের শব্দ আর মাঝে মাঝে পুরনো বডির ধাতব কাঁপুনি শোনা যাচ্ছিল। বিক্রম সামনের একটা ফোল্ডিং সিটে বসে ক্যাশ গুনছিল। হঠাৎ তার মনে পড়ল শেষ সিটের লোকটার 300 টাকা এখনও ফেরত দেওয়া হয়নি। সে ক্যাশব্যাগ খুলে 300 টাকা বের করল, তারপর লোহার রড ধরে ধীরে ধীরে পিছনের দিকে গেল। লোকটার কাছে পৌঁছে বিক্রম বলল, সাহেব, আপনার 300 টাকা। কোনো উত্তর এলো না। বিক্রম একটু কাছে গিয়ে আবার বলল, শুনছেন, আপনার টাকা। লোকটা একইভাবে বসে রইল। বিক্রম এবার তার মুখের পাশটা একটু পরিষ্কার দেখতে পেল। মুখটা অস্বাভাবিক ফ্যাকাশে, ঠোঁটের রং প্রায় নেই বললেই চলে। মনে হচ্ছিল প্রচণ্ড ঠান্ডায় অনেকক্ষণ ধরে বসে আছে। বিক্রম নিজের মনে বলল, ঘুমিয়ে পড়েছে নাকি? সে কাঁধে হাত দিয়ে ডাকতে যাবে, ঠিক তখনই বাসটা একটা তীব্র বাঁক নিল।
বিক্রমের শরীর পুরোপুরি ভারসাম্য হারিয়ে ফেলল। নিজেকে সামলাতে গিয়ে তার হাত সোজা গিয়ে পড়ল লোকটার কাঁধের ওপর। আর সেই মুহূর্তেই বিক্রমের বুকের ভেতরটা যেন বরফ হয়ে গেল। মানুষের শরীর যত ঠান্ডাতেই থাকুক, তার মধ্যে সামান্য হলেও উষ্ণতা থাকে, কিন্তু ওই লোকটার কাঁধ ছিল পাথরের মতো শক্ত এবং বরফের মতো ঠান্ডা। বিক্রম সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নিল। তার আঙুলগুলো কাঁপছিল। লোকটা এবার ধীরে ধীরে মাথাটা বিক্রমের দিকে ঘুরিয়ে দিল। মাঙ্কি ক্যাপের ছায়ায় চোখ দুটো স্পষ্ট দেখা যাচ্ছিল না, কিন্তু বিক্রম বুঝতে পারল লোকটা সরাসরি তার দিকে তাকিয়ে আছে। কয়েক সেকেন্ড পর লোকটা খুব নিচু অদ্ভুত একটা গলায় বলল, টাকাটা রেখে দিন। বিক্রম জোর করে হাসল। না সাহেব, হিসাব পরিষ্কার থাকা দরকার। ডিউটির টাকা আমি রেখে দিতে পারবো না। লোকটা জানলার বাইরে তাকিয়েই শান্ত গলায় বলল, হিসেবটা শেষে হবে। বিক্রমের মুঠি তখনও ৩০০ টাকা ধরা ছিল। সে আর কোনো কথা বলল না। টাকাটা নিজের পকেটে ঢুকিয়ে সামনে চলে এলো। নিজের সিটে বসার পরও তার হাত কাঁপছিল, কিন্তু তখনও সে জানত না লোকটার শরীরের সেই অস্বাভাবিক ঠান্ডা ছিল রাতের সবচেয়ে ছোট রহস্য। কিছুক্ষণ পর ক্যাশব্যাগ খুলে টাকা গুনতে গিয়ে বিক্রম দেখল ৫০০ টাকার নোটের এক কোণায় জল লেগে আছে, আর সেই জলের সঙ্গে মিশে আছে কাঁচা মাটি আর নদীর জলের মতো গন্ধ। বিক্রম নোটটার দিকে তাকিয়ে রইল, কারণ সে জানত ওই নোটটা বাসে ওঠার সময় একেবারে শুকনো ছিল। রাত তখন প্রায় ১টা। বাসের ভিতরে যাত্রী আরও কমে এসেছে। বেশিরভাগ মানুষ ঘুমিয়ে পড়েছে, কিন্তু বিক্রমের চোখে আর ঘুম ছিল না। তার মাথার বারবার একটা কথাই ঘুরছিল, হিসাবটা শেষে হবে। অর্জুন মাঝে মাঝে রিয়ার ভিউ মিররে তাকাচ্ছিল। একবার সে বিক্রমকে জিজ্ঞেস করল, কি হয়েছে তোর, এত চুপচাপ কেন? বিক্রম জোর করে হেসে বলল, কিছু হয়নি। সে এখনও বুঝতে পারছিল না কয়েক ঘন্টা আগে যে লোকটার কাঁধ ছুঁয়েছিল তার শরীরে একটুও উষ্ণতা ছিল না কিভাবে। কিছুক্ষণ পর বিক্রম আবার ক্যাশব্যাগ খুলে ৫০০ টাকার নোটটা বের করল। নোটটা হাতে নিতেই তার বুকটা কেমন করে উঠল। আগের চেয়ে নোটটা আরও ভেজা, এক কোণে বাদামি কাদার মতো দাগ, আর সেই একই কাঁচা নদীর জলের গন্ধ। বিক্রম নোটটা উল্টে পাল্টে দেখল। তার আঙুলেও যেন স্যাঁতসেঁতে একটা ভাব লেগে গেল, অথচ সে কোথাও জল ছোঁয়নি। সে সঙ্গে সঙ্গে নোটটা ব্যাগের ভিতর ঢুকিয়ে দিল এবং ঠিক করল সকালে গন্তব্যে পৌঁছেই লোকটার ৩০০ টাকা দিয়ে দেবে। রাত প্রায় ২টো নাগাদ বাস একটা সরু লোহার সেতুর ওপর উঠল। সেতুর নিচে গভীর অন্ধকারে একটা নদী বয়ে যাচ্ছিল। জানলা দিয়ে বাইরে তাকালে কিছুই দেখা যাচ্ছিল না, শুধু নিচ থেকে জলের গম্ভীর শব্দ ভেসে আসছিল। বাসটা সেতুর মাঝামাঝি পৌঁছতেই বিক্রম হঠাৎ একটা অদ্ভুত শব্দ শুনতে পেল, টুপ টুপ টুপ। প্রথমে বিক্রম ভাবল হয়তো বাসের কোথাও জল পড়ছে। সে সামনে তাকালো, সব শুকনো। তারপর ধীরে ধীরে পিছনের দিকে তাকাতেই তার বুকের ভিতরটা কেঁপে উঠল। শেষ সিটের লোকটার পায়ের কাছে মেঝেতে জল জমে আছে। খুব বেশি নয়, কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। অথচ কোনো জানলা খোলা নেই, ছাদ থেকেও জল পড়ছে না, এমনকি বাসের অন্য কোথাও এক ফোঁটা জলও নেই। বিক্রমের চোখ এবার লোকটার জুতোর দিকে গেল। জুতো দুটো পুরো ভিজে ছিল, সেখান থেকে ধীরে ধীরে জল মেঝেতে পড়ছিল। লোকটা কিন্তু একেবারেই নড়ছিল না, দুটো হাত হাঁটুর ওপর রেখে আগের মতো সোজা হয়ে বসেছিল। বিক্রম খুব আস্তে বলল, সাহেব, আপনার জুতো ভিজে গেছে। লোকটা কোনো উত্তর দিল না। তারপর সামনে তাকিয়েই লোকটা বলে উঠল, কন্ডাক্টর সাহেব। বিক্রমের গলা শুকিয়ে গেল। সে কোনো রকমে বলল, জি। লোকটা এবারও তার দিকে তাকালো না। কয়েক সেকেন্ড চুপ থেকে খুব শান্ত গলায় বলল, আপনার মনে থাকবে তো? বিক্রম বুঝতে পারল না, কি মনে থাকবে? লোকটা বলল, ৩০০ টাকা। কথাটা বলেই সে আবার চুপ করে গেল। ঠিক তখনই বাস সেতু পেরিয়ে গেল, আর আশ্চর্যের বিষয়, টুপটাপ করে জল পড়ার শব্দটাও একেবারে বন্ধ হয়ে গেল। বিক্রম তাড়াতাড়ি পিছনে তাকালো। মেঝে শুকনো, লোকটার জুতোর কাছেও কোনো জল নেই, যেন কিছুক্ষণ আগের ঘটনাটা কখনো ঘটেইনি। বিক্রম আর সেখানে দাঁড়াল না। সে নিজের সিটে ফিরে এসে বসে পড়ল। তার বুক এত জোরে ধুকপুক করছিল যে মনে হচ্ছিল পাশে বসা অর্জুনও সেটা শুনতে পাবে। ভোর প্রায় 4টে। বাস তখন আরও উঁচু পাহাড়ি রাস্তায় উঠছিল।
বাইরে আকাশের রং সামান্য বদলাতে শুরু করেছিল, কিন্তু চারিপাশে এখনও অন্ধকার। বাসে তখন মাত্র 4 জন যাত্রী বাকি। অর্জুন একটা তীব্র চড়াইয়ে গিয়ার বদলাল। বিক্রম অভ্যাসবশত পিছনের দিকে তাকাল। শেষ সিটটা খালি। প্রথমে বিক্রম ভাবল হয়তো সামনে এসে বসেছে, কিন্তু পুরো বাসের দিকে তাকিয়েও তাকে কোথাও দেখতে পেল না। তার ক্যানভাসের ব্যাগটাও নেই। বিক্রম উঠে দাঁড়িয়ে প্রতিটা সিট খুঁজতে শুরু করল। সামনের দিক, মাঝের সিট, দরজার পাশে, এমনকি সিটের নিচেও সে দেখল। লোকটা কোথাও নেই, অথচ গত 1 ঘন্টায় বাস একবারও থামেনি। দরজা বন্ধ ছিল, জানলাগুলো ভেতর থেকে আটকানো। বিক্রম দৌড়ে অর্জুনের কাছে গেল এবং বলল, বাসটা থামাও। অর্জুন বলল, এখন থামানো যাবে না, সামনে রাস্তা খুব খারাপ। কি হয়েছে? বিক্রম হাঁপাতে হাঁপাতে বলল, ওই লোকটা নেই। অর্জুন ভ্রু কুঁচকে বলল, কোন লোক? বিক্রম এবার প্রায় চিৎকার করে উঠল, যে লোকটা শেষ সিটে বসেছিল। অর্জুন কয়েক সেকেন্ড রিয়ার ভিউ মিররে তাকিয়ে বলল, ও তো অনেক আগেই নেমে গেছে। বিক্রমের মুখ শুকিয়ে গেল। কখন? অর্জুন বলল, প্রায় 2 ঘন্টা আগে একটা ছোট স্টপে নামল। তুই তখন দরজার কাছেই ছিলি। বিক্রম মাথা নাড়তে নাড়তে বলল, না, এটা হতে পারে না। 40 মিনিট আগেও আমি ওর সঙ্গে কথা বলেছি। সেতুর ওপরেও ও আমাকে 300 টাকার কথা বলেছে। আমি নিজের চোখে দেখেছি। অর্জুন এবার সত্যিই চিন্তিত হয়ে গেল। সে বলল, তুই হয়তো একটু ঘুমিয়ে পড়েছিলিস। এত রাত হয়েছে, মাথা ঠিকমতো কাজ করছে না। বিক্রম কোনো উত্তর দিল না। সে ধীরে ধীরে নিজের ক্যাশব্যাগ খুলল। 500 টাকার নোটটা বের করতেই তার হাত কেঁপে উঠল। নোটটা এবার পুরোপুরি ভেজা, তার উপর কাদা লেগে আছে, আর সেই কাঁচা নদীর জলের গন্ধটা আগের চেয়েও তীব্র। বিক্রম নোটটা আলোয় ধরল। নোটের পিছনের এক কোণে কাদার দাগের মধ্যে খুব অস্পষ্টভাবে একটা তারিখ লেখা ছিল, 17ই ডিসেম্বর 2006। বিক্রমের চোখ ধীরে ধীরে শেষ সিটের দিকে চলে গেল। সিটটা খালি ছিল, কিন্তু সিটের ঠিক ওপরের জানলার কাছে একটা ভেজা হাতের ছাপ দেখা যাচ্ছিল। বিক্রম কয়েক সেকেন্ড সেই ছাপটার দিকে তাকিয়ে রইল। আঙুলগুলো এতটাই স্পষ্ট ছিল যে মনে হচ্ছিল কেউ এইমাত্র কাঁচে হাত রেখে সরিয়ে নিয়েছে। কিন্তু জানলাটা ভেতর থেকে লক করা ছিল, আর জানলার বাইরে ছিল কয়েক ফুট গভীর খাদ। বিক্রম খুব আস্তে বলল, এটা কিভাবে সম্ভব? ঠিক তখনই তার পেছন থেকে খুব নিচু একটা গলা ভেসে উঠল, 300। বিক্রম ঝটকা দিয়ে ঘুরে দাঁড়াল। কেউ নেই। সে সঙ্গে সঙ্গে ক্যাশব্যাগটা খুলল। 500 টাকার নোটটা এখনও সেখানে আছে, কিন্তু এবার নোটটার ওপর কাদা নয়, একটা পাতলা কালচে দাগ ছড়িয়ে গেছে, আর সেই দাগের মধ্যে যেন কারোর আঙুলের ছাপ। বিক্রম আর এক মুহূর্তও চুপ থাকতে পারল না। সে অর্জুনকে সবকিছু বলল। শেষ সিটের লোকটা, ভেজা নোট, অদ্ভুত গন্ধ, সেতুর উপর জল পড়া, আর তারপর হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়া। অর্জুন প্রথমে কিছু বলতে পারছিল না। তারপর নিচু গলায় বলল, আমরা সকালে পৌঁছেই অফিসে সব বলবো। এখন আর কিছু করিস না, বিশেষ করে পিছনের সিটে একা যাস না। ঠিক সেই মুহূর্তে বাসের ভিতরের আলো হঠাৎ নিভে গেল। পুরো বাস অন্ধকার। কয়েক সেকেন্ড শুধু ইঞ্জিনের শব্দ আর বাইরে বাতাসের শব্দ। তারপর আলো আবার জ্বলে উঠল। বিক্রমের চোখ সোজা শেষ সিটের দিকে চলে গেল। শেষ সিটটা আবার খালি। ধীরে ধীরে মাথা ঘুরিয়ে বিক্রমের দিকে তাকালো। কন্ডাক্টর সাহেব। বিক্রমের গলা কোনো শব্দ বেরোল না। লোকটা নিজের হাতটা ধীরে ধীরে বাড়িয়ে দিল। হিসাবটা? বিক্রম কাঁপতে কাঁপতে বলল, আমি আপনার টাকা দিয়ে দেব। লোকটা কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল, তারপর বলল, আমার টাকা নয়। তাহলে? লোকটা জানলার বাইরে তাকিয়ে বলল, যেটা আমার সঙ্গে ছিল সেটা ফেরত দিন। বিক্রমের চোখ এবার তার ক্যানভাসের ব্যাগের দিকে গেল। ব্যাগটার নিচ থেকে আবার জল বেরোতে শুরু করেছে। ধীরে ধীরে জল সিটের চারপাশে ছড়িয়ে পড়ছে। বিক্রম কিছু বলার আগেই বাসটা একটা তীব্র বাঁক নিল। বিক্রম নিজেকে সামলে লোহার রড ধরে ফেলল। কয়েক সেকেন্ড পর আবার পিছনে তাকাতেই তার বুক কেঁপে উঠল। শেষ সিটটা আবার খালি, কিন্তু এবার লোকটা নেই, অথচ তার ক্যানভাসের ব্যাগটা মেঝেতে পড়ে আছে। বিক্রম কয়েক সেকেন্ড দূর থেকে ব্যাগটার দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে এগিয়ে গেল। ব্যাগটা তুলতেই তার হাত বরফের মতো ঠান্ডা হয়ে গেল। সে ব্যাগটা খুলল।
ভিতরে কোনো কাপড় নেই, টাকা নেই, কোনো ব্যক্তিগত জিনিসও নেই, শুধু একটা পুরনো ধাতব টিকিট পাঞ্চার আর তার সঙ্গে একটা ছোট্ট কাগজ। কাগজে লেখা ছিল 17ই ডিসেম্বর 2006, শেষ যাত্রা। ভোর হওয়ার কিছুক্ষণ আগে বাস অবশেষে গন্তব্যে পৌঁছল। অন্য যাত্রীরা নেমে যাওয়ার পর বিক্রম সোজা ডিপোর পুরনো অফিসে চলে গেল। সেখানে বহু বছর ধরে কাজ করা হিসাবরক্ষক মহেশ ঠাকুর বসেছিল। বিক্রম কোনো ভূমিকা না দিয়ে ভেজা 500 টাকার নোট, কাগজ আর পুরনো টিকিট পাঞ্চারটা তার সামনে রাখল। মহেশ প্রথমে কিছুই বুঝতে পারল না, কিন্তু নোটটার দিকে তাকাতেই তার মুখের ভাব বদলে গেল। সে ধীরে ধীরে অফিসের পিছনের ঘরে গেল। কয়েক মিনিট পর ধুলো মাখা একটা পুরনো ফাইল হাতে নিয়ে ফিরে এলো। ফাইলের ওপর লেখা ছিল 17ই ডিসেম্বর 2006, রাতের বাস দুর্ঘটনা। মহেশ ফাইলটা খুলে একটা পুরনো ছবি বের করল। ছবিতে দুর্ঘটনায় গ্রস্ত একটা বাস দেখা যাচ্ছিল। পাহাড়ি রাস্তা থেকে বাসটা নিয়ন্ত্রণ হারিয়ে নিচের নদীতে পড়েছিল। যাত্রীদের মধ্যে কেউ বাঁচেনি। তারপর মহেশ যাত্রী তালিকাটা বিক্রমের সামনে রাখল। বিক্রমের চোখ একটা নামের ওপর গিয়ে আটকে গেল। রঘুবীর সিং, বয়স 50। পোশাকের বিবরণে লেখা ছিল ধূসর সোয়েটার, বাদামি জ্যাকেট, কালো মাঙ্কি ক্যাপ, ক্যানভাসের ব্যাগ। বিক্রমের চোখের সামনে সেই রাতের লোকটার মুখ ভেসে উঠল। মহেশ তখনও ফাইলের পরের পাতাগুলো দেখছিল। হঠাৎ সে থেমে গেল। তারপর খুব আস্তে বলল, বিক্রম, তুই বলেছিলিস লোকটা চোখে 500 টাকা দিয়েছিল? বিক্রম ধীরে ধীরে মাথা নাড়ল। হ্যাঁ, 500 টাকা দিয়েছিল। তার গলা তখনও কাঁপছিল। মহেশ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। তারপর ফাইলের আরেকটা পুরনো পাতা খুলে তার সামনে এগিয়ে দিল। পাতাটার উপর লেখা ছিল সেই রাতের যাত্রীদের হিসাব। রঘুবীর সিংয়ের নামের পাশে ভাড়া লেখা ছিল 200 টাকা। তার নিচে কন্ডাক্টরের হাতে লেখা ছিল 500 টাকা জমা, ফেরত 300 টাকা। বিক্রমের মুখ শুকিয়ে গেল। সে ফিসফিস করে বলল, এটা তো ঠিক একই জিনিস। মহেশ কোনো উত্তর দিল না, শুধু ধীরে ধীরে ফাইলটা বন্ধ করল। তারপর বলল, তুই প্রথম নস বিক্রম। এই রুটে এরকম ঘটনা আগেও হয়েছে। বিক্রম তাকিয়ে বলল, আগেও? মহেশ বলল, কেউ শেষ সিটে ওকে দেখেছে, কেউ টিকিট কেটেছে, আবার কেউ শুধু একটা ভেজা 500 টাকার নোট পেয়েছে। কিন্তু সব গল্পের একটা জায়গায় এসে মিল আছে। লোকটা কারও ক্ষতি করে না, ও শুধু নিজের হিসাবটা শেষ করতে চায়। বিক্রম নিজের পকেট থেকে সেই 300 টাকা বের করল। এতক্ষণ ধরে টাকাগুলো তার কাছেই ছিল। সে টাকাগুলোর দিকে তাকিয়ে বলল, তাহলে এটা ওর কাছে কিভাবে ফেরত দেব? মহেশ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, দুর্ঘটনাটা যেখানে হয়েছিল সেই জায়গাটা এখনও আছে। নদীটা রাস্তার অনেক নিচে। তুই চাইলে সেখানে গিয়ে এই 300 টাকা রেখে আসতে পারিস। সেদিন দুপুরেই বিক্রম আর মহেশ দুর্ঘটনার জায়গার কাছে গেল। দিনের আলোয় জায়গাটা সম্পূর্ণ অন্যরকম লাগছিল। চারপাশে পাইন গাছ, পাথুরে পাহাড় আর অনেক নিচে কালো জলের নদী। বিক্রম কিছুক্ষণ নদীর দিকে তাকিয়ে রইল। এত শান্ত একটা জায়গায় এত বড় দুর্ঘটনা ঘটেছিল, সেটা বিশ্বাস করাই কঠিন। সে 300 টাকা হাতে নিল। তারপর খুব আস্তে বলল, রঘুবীর সিং, আপনার বাকি টাকা। এবার হিসাবটা শেষ করে নিন। সে 300 টাকা নদীর জলে ছেড়ে দিল। প্রথমে কিছুই হলো না, শুধু নদীর জল নিজের মতো বয়ে চলল। বিক্রম আর মহেশ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎ চারপাশের বাতাস যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। পাহাড়ের গাছগুলোর পাতাও নড়ছিল না। ঠিক তখনই নদীর দিক থেকে একটা বরফ ঠান্ডা বাতাস উঠে এসে বিক্রমের মুখে লাগল। তার হাতে থাকা 500 টাকার নোটটা হঠাৎ কেঁপে উঠল। বিক্রম নোটটার দিকে তাকিয়ে দেখল, এতক্ষণ যে নোটটা ভেজা ছিল সেটা ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। কাদার দাগগুলো একে একে মিলিয়ে গেল, আর নোটের পেছনে যে অস্পষ্ট কালো লেখাটা ছিল সেটাও চোখের সামনে অদৃশ্য হয়ে গেল। বিক্রম খুব আস্তে বলল, শেষ। কোনো উত্তর এলো না,
শুধু নদীর ওপার থেকে যেন খুব দূরে একটা বাসের হর্নের শব্দ ভেসে এলো। বিক্রম আর মহেশ দুজনেই একসঙ্গে সেদিকে তাকালো, কিন্তু সেখানে কোনো রাস্তা ছিল না। সেই ঘটনার কয়েক মাস পর বিক্রম রাতের পাহাড়ি ডিউটি ছেড়ে দেয়। পরে সে চাকরিটাই বদলে ফেলে। অর্জুনও সেই ঘটনার কথা কাউকে খুব একটা বলতো না, কিন্তু ডিসেম্বর মাস এলেই বিক্রম এখনও একটা জিনিস এড়িয়ে চলে, রাতে পাহাড়ি বাসে ওঠা। কারণ তার বিশ্বাস, পাহাড়ের কিছু রাস্তা শুধু মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় না, কিছু রাস্তা এমনও আছে যেখানে পুরনো যাত্রীরা আবার ফিরে আসে, যাদের যাত্রা কোনোদিন ঠিকমতো শেষ হয়নি। তাই কোনো শীতের রাতে যদি পাহাড়ি বাসে উঠে দেখো, শেষ সিটে একজন লোক একা বসে আছে, গায়ে ধূসর সোয়েটার, মাথায় মাংকি ক্যাপ আর পায়ের কাছে পুরনো একটা ক্যানভাসের ব্যাগ, তাহলে তাকে কোথায় যাবেন জিজ্ঞেস করার আগে একবার ভেবে নিও। কারণ সে যদি শুধু বলে শেষ পর্যন্ত যাব, তাহলে হয়তো সে কোনো গন্তব্যের কথা বলছে না, হয়তো সে এখনও তার শেষ যাত্রাটাই শেষ করতে চাইছে। আর যদি সে তোমার হাতে একটা 500 টাকার নোট দিয়ে বলে বাকি 300 শেষে দেবেন, তাহলে সেই টাকাটা নিজের কাছে রেখো না। কারণ কিছু হিসাব টাকা দিয়ে শুরু হয়, কিন্তু শেষ হয় শুধু তখনই যখন যার পাওনা তার কাছে সেটা পৌঁছে যায়।